কপাল খারাপ না হলে এত বছরেও আমি মা হতে পারলাম না। বিয়ের কতগুলো বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখলাম না। আমার না এইসব লুকোচুরি আর একদমই ভালো লাগছিল। তুমি প্লিজ এটা একটা বিহিত করো। ইলা, আমার এখন অন্য কিছু ভাববার সময় নেই। আমি অফিস নিয়ে সত্যিই প্রবলেমে আছি। দেখো আবির, কে কাকে ভালোবাসে এটা বোঝাই তো মুশকিল। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে তুমিও আমাকে। কে খোঁজ নিচ্ছিল? এই যে ভার্সিটিতে তোকে কেউ ডিস্টার্ব করে কিনা, আর ডিস্টার্ব করলে তাকে জানাতে বলছে। তাইলে সে এখন কই আছে? সিবলে গেছে বস। সি ব্লকে? হ্যাঁ, তুই অনেক ভালো আছিস। তুই পরাগ ভাইয়ের উপর ভরসা রাখ, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি তো একটা হাত হারিয়ে ফেলেছি ভাইয়া, বলতো এখন আমি কি করব? আমি সব কিছু ঠিক করে দেবো রে, যত টাকা লাগবে লাগুক। আমি তোকে আবার পরিপূর্ণ সুস্থ করে তুলব, তুই কোনো চিন্তা করবি না। তুই তোর পরাগ ভাইয়ের উপর ভরসা রাখ। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ? না, কথা দিচ্ছি। আমার হাতের জন্য তো অনেক টাকা লাগবে ভাইয়া। টাকা নিজে নিজে আমার হাতে আসবে, এটা নিয়ে তুই চিন্তা করিস না ছোট। যেভাবেই হোক তোকে বেঁচে থাকতেই হবে, আর আমাকে কয়েকটা দিন সময় দে। খেলা তো সামনেই শুরু হবে, সবকিছু আমার নিয়ন্ত্রণে আসবে। হ্যালো, অফিসে? জরুরি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আমার আবার কিসের প্রবলেম? তুমি জানো না তোমার কিসের প্রবলেম? কেন হুটার আমাকে কল করো? তুই জ্যোতিক, ইউ আর মাই বয়ফ্রেন্ড, আমি তোমাকে যত কিছু দিতে পারি। না, পারো না। আমি তোমাকে বলেছি তুমি আমাকে মেসেজ করো, প্রয়োজনে আমি ব্যাক করব, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাইছো। বউকে এত ভয় পাও? এখানে বউয়ের প্রশ্ন আসছে কেন? কারণ আমি যখন তোমাকে ফোন দিয়েছিলাম, ফোনটা তোমার বউ রিসিভ করেছে। আমি ওয়াশরুমে ছিলাম। তুমি ওয়াশরুমে ছিলে ভালো কথা, তাই বলে কি তোমার ফোন তোমার বউ রিসিভ করবে? কোথা থেকে এসব মেয়ে ধরে নিয়ে এসছো যারা ম্যানারিজম জানে না? সব বউ জেনে বসে থাকে না যে তাদের স্বামী পরকীয়া করে।
তুমি কি বলতে চাচ্ছ? মিলিকে নিয়ে খারাপ কিছু বলার অধিকার তোমার নেই, কারণ সে আমার স্ত্রী। ইউর ওয়াইফ, হ্যাঁ, বউ। তা প্রেম করার আগে মনে ছিল না ঘরে যে একটা বউ আছে? বউকে যদি এতই ভালোবাসো, এতই প্রীতি থাকে, তাহলে আমার সঙ্গে প্রেম করতে আসছিলা কেন? হ্যাঁ, আমার শরীরের জন্য? তুমি আমাকে চড় মারলে। সরি, আই এম সরি। তুমি অনেক বদলে গেছো আতিক। তুমি আর আমার আতিক নেই, তুমি অনেক বদলে গেছো। ইলা ইলা আমাকে আমাকে ভুল বুঝো না প্লিজ, সরি। মানে ইলা শোনো না, তোমাকে আমার বোঝা হয়ে গিয়েছে। তুমি আজকের পর থেকে আমাকে আর কোনো কল বা মেসেজ দিবা না, আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। আমি আর তোমাকে আমার জীবনে চাই। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। তুমি আমাকে আর টাচ করবে না। তোমার সঙ্গে আমার সব সম্পর্ক আজকে শেষ। আজকের পর থেকে আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। থ্যাংক ইউ। তো হামিদ বাসায় এসেছিল কেন? ওই টুকটাক কথা বলতে। টুকটাক কথা? হ্যাঁ, সবসময় যা বলে। বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলতে এসেছিল? হ্যাঁ, তো তুমি তো জানো মীরা, ওই বাড়িটা আমার বাবার হাতের তৈরি। আমি ওই বাড়িটা কখনোই বিক্রি করতে চাই না। হামিদ কি তোমাকে থ্রেট করেছে নাকি? হামিদের আর কাজ কি, এসবই তো করে বেড়ায়। আমি অবশ্য পাত্তা দিই না। একবার যদি ইলিয়াসকে বলি, একজন ক্রিমিনালকে ঠেকাতে আরেকজন ক্রিমিনালের আশ্রয় নেবে নাকি? এভাবে বলছো কেন মীরা? ইলিয়াস আমার ভাই। তোমার এই ভাইয়ের কারণেই কিন্তু তোমার বড় ছেলেকে কিডন্যাপ হতে হয়েছিল, সেটা তুমি ভুলে গেছো? না না, ভুলবো কেন? আতিককে যারা ধরে নিয়ে গিয়েছিল, ইলিয়াস তো তাদের কঠিন শাস্তি দিয়েছে। আর তাছাড়া ওরা তো আতিকের কোনো ক্ষতি করেনি। দেখো, তোমাকে আমি একটা কথা বলি। আমি খেয়াল করে দেখেছি, যেদিন থেকে ওই মেয়েটা আমার বাড়িতে এসে উঠেছে, সেদিন থেকেই নানান ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। ঝামেলা? কিসের ঝামেলা? অনেক ঝামেলা। এই হামিদ আগে কোনো দিনও আমাদের বাড়ির দিকে শকুনের নজর দেয়নি। ওই মেয়ে এই বাড়িতে আসার পর থেকেই। কিন্তু হামিদ তো। শুধু তাই না, মেজো বৌমা বলেছে ওই মেয়ে আসার পর থেকে আতিকের বিজনেসও নাকি ভালো যাচ্ছে না। এই আধুনিক যুগে এইসব কুসংস্কার কে মানে? কেউ মানুক আর না মানুক সেটা আমি জানতে চাই না। তুমি ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করবে। আমি ওই মেয়েকে আর এই বাড়িতে দেখতে চাই না। আরে তোমার সাথে দুলাভাইয়ের কথা হয়েছে কিনা? শ্যামলী, সম্ভবত বিষয়টা আর আমার এখতিয়ারে নেই। দুলাভাই নিজেই চাচ্ছেন চট্টগ্রামের প্রজেক্টটা ফারিয়া ডিল করুক। কিন্তু আমার বাবা সেটা চান না। মানে? বাবা সবসময় কি চেয়ে এসেছেন সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। তুমি জানো যে বাবা সবসময় তোমাকে একটা উঁচু স্থানে দেখতে চেয়েছেন। এনিওয়ে, তুমি যদি বলো আমি বাবাকে এখানে ইনভলভ করতে পারি, তাতে লাভ? তোমার ভাগ্নি তখন হালে পানি পাবে, বুঝে যাবে চট্টগ্রামের প্রজেক্ট ডিল করা কতটা ঝামেলার। তার কোনো দরকার হবে না শ্যামলী। এমনিতেই
ফারিয়া এই চট্টগ্রামের প্রজেক্টটা সামলাতে পারবে না। কেন? ইবাদত ইবাদত আমার লোক, ওকে সব আমি বলে দিয়েছি। অলরেডি ও ঝামেলা শুরু করে ফেলেছে। তাহলে আমার বাবা? আমি চাই না বাবা এইসব বিষয়ে ইনভলভ হোক। কোনোদিন যদি এই ব্যাপারগুলো ডিসক্লোজ হয়ে যায়, বাবা খুব ছোট হয়ে যাবেন। খায়রুল, তুমি বাবাকে যতটা হালকাভাবে নিচ্ছ, বাবা কিন্তু সেটা না। এমনকি বাবা তো এটাও বলেছেন যে তুমি এখানে পড়ে না থেকে বাবার কোম্পানিতেও জয়েন করতে পারো। করবো শ্যামলী, তোমার বাবা তো আমারও বাবা, কিন্তু সবার আগে আমি আমার গোলটা ফুলফিল করে নেই। সেটা কত দিনে? দিন আর মাসের হিসাব নয় সেটা শ্যামলী, এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই শেষ সময় এসে দুলাভাই আমার সঙ্গে যা শুরু করেছে, আমি মোটেও তা মেনে নিতে পারছি না। আরেফ রিয়েল এস্টেট কোম্পানি আমি ভেঙে চুরে ধ্বংস করে দেব। শুধু সময়ের অপেক্ষা মাত্র। না, ভেতরে যাওয়া যাবে না, এখান থেকে শুনতে হবে, তাহলে তো আপনি বিশ্বাস করবেন যে এতদিন ধরে আমি সত্যি কথা বলছি না। আচ্ছা দাঁড়াও না, আমাকে আগে শুনতে দাও, তারপর দেখো আমি ওই মেয়ের চুল ধরে যদি আমি এই বাড়ি ছাড়া না করেছি, তাহলে আমার নামও মীরা চৌধুরী না। আম্মা, এত সকালে তোমরা এখানে কি করতেছো? তুমি এখানে? আজিব, আমি এখানে মানে ঘুম থেকে সোজা উঠে তো এখানে আসলাম, ভাবলাম একটু কফি খাবো, কিন্তু তোমরা তো দেখি চোরের মতো এখানে মৃত্যুদার কি করতেছ আম্মা তোমরা এখানে? আম্মা, আপনি বিশ্বাস করেন আমি আসলে সত্যি কথা বলছি একদম। আম্মা, আমার না এখন মনে চাচ্ছে তোকে ঠাকিয়ে তো সবসময় খালি উল্টাপাল্টা কথা বলে ফ্যামিলির মধ্যে প্যাঁচ লাগানোর চেষ্টা করো। বাবা, তুই তোর রুমে যেয়ে ফ্রেশ হ, আমি জরিকে দিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, চিনি কম দিতে বইলো। আজকে অনেকদিন পর একদম ফার্স্ট ক্লাস একটা ঘুম হইলো। কফি ভাইয়া, কি রে, কিছু বলবি? হ্যাঁ, আমি আর ভার্সিটিতে কাউকে সাথে নিয়ে যেতে পারবো না। কাউকে নিয়ে মানে? কাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছিস? তোমার বডিগার্ড। মানে কি? ওরা আবার কি করলো? ওরা আমার সাথে ভার্সিটিতে যায় আর আমি সবার কাছে হাসি পাত্রী হই। হাসির পাত্রী? কেন? ওরা তো যায় তোর সিকিউরিটির জন্য। ভাইয়া, আমি কোনো বাচ্চা না যে আমাকে বডিগার্ড নিয়ে ভার্সিটি যেতে হবে। ওরা আর এরপর থেকে যাবে না। পাগলের মতো কথা বলিস না তো, সময়টা ভালো না। আমি কি তোর সিকিউরিটি নিয়ে আবার চিন্তা করতে যাব নাকি? করো কেন, না করলেই হয়। আমার একটা মাত্র ছোট বোন, আমি তাকে নিয়ে চিন্তা করব না তো অন্য মানুষ এসে চিন্তা করবে? ভাইয়া প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমাকে অনুরোধ করিস না তো, আমি রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওরা যদি ঝামেলা করে আমাকে বল, আমি ওদেরকে সাবধান করে দেবো। আমার কিছু বলার নেই। সে রাগ করিস কেন? আমি তো তোর ভালোর জন্যই। তুমি আসলে আমাকে ভালোই বাসো না, ভালোবাসলে আমার সাথে এমন করতো না ভাইয়া। ধ্যাৎ, আমার কিচ্ছু ভালো লাগে না। তুই বুঝবি না রে বোন, এই ভাই তোকে কতখানি ভালোবাসে, কখনো সেটা তুই বুঝবি না।
গানের সুরে রে না না। কি ব্যাপার ফারিয়া, আজকে মনটা এত খুশি খুশি লাগছে? যে দেখ তোর কাজে হেল্প করছি, আমি কিন্তু এখনো যে বুড়ো হয়ে যাইনি যে তোর কাজে হেল্প করতে পারবো না। এসব কি কথা পাপা? তোমাকে কে বলেছে তুমি বুড়ো হয়ে গেছো? তাই তো, সেটা তো আমি নিজেই বলি। কে বলেছে আমি বুড়ো হয়েছি? আমি তো একদম ইয়াং একটা ম্যান। তুমি ইয়াংও না, তুমি বুড়ো না। এসব ফাইল চাইলে আমাকে দাও তো। কেন? কেন মানে ডক্টর আঙ্কেল কি বলেছে তোমার মাথায় নেই? হ্যাঁ, তোমাকে বলেছে রেস্ট করতে, তোমাকে বলেছে প্রেসার না নিতে, আর তুমি সেসব কাজ করছো। মারে, ডাক্তাররা এইসব কথা বলেই থাকে। আর সালাম তো আমার বন্ধু মানুষ, এই জন্য বেশি পছন্দ করে, টেক কেয়ার করে, এই জন্য আমাকে এই কথা বলছে। এক্সকিউজ মি, আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আমি ডাক্তার আঙ্কেলের কথার বাইরে এক পাও নড়তে পারবো না, সরি। তার মানে তুই আমাকে বেকার করে দিলি? কেন বেকার করতে যাবো? তুমি তো অবজারভেশনে রেখেছো, তোমার কনসার্নের বাইরে কিছু হচ্ছে কি না হচ্ছে তুমি তো দেখছো। আচ্ছা বাদ দে, শুন না, অত ছেলেটা কেমন করছে? নাথিং স্পেশাল, সেরকম কিছু করলে তোমাকে জানাবো। আসলে মা, একদিনে তো সবাই মানে সবকিছু বুঝে যায় না। আমার কাছে মনে হয় কি, মা ছেলেটাকে একটু টেক কেয়ার করলে ও খুব ভালো একটা কাজ করতে পারে। তোমার তো দয়ার শরীর, সবাইকে তুমি দয়া করো, ইমোশন দিয়ে চিন্তা করো। এবার না হয় অন্ততপক্ষে এই ব্যাপারগুলো তোমার নিজের মেয়ের উপর একটু ছেড়ে দাও, একটু ভরসা করো। আশ্চর্য! আরে আরে রিয়েল এস্টেটটা এখন তোর হাতে, সবকিছু তোর উপরে তুই তো ছেড়ে দিছি আমি। না বাবা, আমি চাই না সবকিছু আমার উপর থাকুক। আপাতত খায়রুল মামা কিন্তু অনেক কিছু করছে আমাদের বিজনেসের জন্য। আমি চাই যা কিছু করি না কেন, আমি আর মামা দুজন মিলেই করব। বাড়িয়া, কি বললি একটু আগে? আমি খুব ইমোশনাল একটা মানুষ। এখন যে তুই ইমোশনাল হয়ে গেলি, কেন? আমি কি ছাদে আসতে পারি না? না, কেন পারবি না? বাসা ভাড়া তোরাও দিস, বাসা ভাড়া আমরাও দেই, আর ছাদ তো সবার জন্য খোলা। খুব কথা বলতে শিখে গেছো দেখছি আজকাল। নতুন চাকরিতে জয়েন করেছি না, এখন তো একটু টটটর করে কথা বলা শিখতেই হবে। বাই দ্য ওয়ে, তোমার চাকরির কি অবস্থা সেটা বলো। জটিল। জটিল মানে? টাফ জব? জব টাফ না, কিন্তু বসটা টাফ। মানে? মানে হলো, আমাকে তো চাকরিটা দিয়েছে রেজাল্ট সাহেব, কিন্তু আমার ইমিডিয়েট বস হলো তার মেয়ে ফারিয়া। এক্সকিউজ মি স্যার, এই একই কথা আপনি আমাকে অনেকবার বলেছেন। ঘটনা কি বলেন তো? আপনি আবার আপনার মেয়ে বসের প্রেমে পড়েছেন তো? প্রেম? তাও আবার ওই মেয়ের সাথে? কেন? সমস্যা কি তার? রিয়া, আমাদের সমাজে কিছু মানুষ আছে, তাদের ভীষণ থাকে উপরের দিকে, নিচের দিকে তাকানোর সময় বা রুচি কোনোটাই তাদের থাকে না। মিস ফারিয়া হলো সেই ক্যাটাগরির মানুষ। অহংকারী? ভীষণ অহংকারী, জেদি এবং বদমেজাজি। তোমাকে আবার বকাঝকা দেয় না তো? এখনো করে না, তবে ভবিষ্যতে করতে পারে। আসলে হয়েছে কি, ওই মেয়ে তো আমাকে মানুষের কাতারই মনে করে না। অনেক টাকা পয়সা আছে তো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের মনে করে কি প্রথম। তাহলে চাকরিটা করার দরকার, যেখানে তোমাকে ছোট করে সেখানে চাকরিটা কেন করতে হবে তোমাকে? দেখ, ছোট বা অপমানিত হতে আমার কোনো আপত্তি নেই। নতুন চাকরি, আমাকে তো কাজ শিখতে হবে, কিন্তু মায়ের মনে কষ্ট লাগে এমন কোনো কিছুই আমি করতে চাই না। তাই যেভাবে চলছে চলুক না, জীবন কাকে কোথায় গিয়ে দাঁড় করায় কে জানে। শোন, আম্মাকে আবার এসব কথা বলিস না, শুধু শুধু টেনশন করবি। তুই তো জানিসই সে বেশি টেনশন করে, তাই না? আমি কেন কথা শুনবো? আমি বলে দেব। কেন বলবি? মানে সবসময় আমারে কেন তুই এরকম চেতাবি? আচ্ছা ঠিক আছে, বলবো না, ওকে। কিন্তু আমাকে একটা কথা বলো, নতুন যে বস তোমার, সে কি খুব সুন্দরী? অনেক লম্বা। লম্বা? তোমার থেকেও লম্বা? হ্যাঁ, ওই মা। হ্যাঁ বৌমা, বলো। আপনার সাথে কিছু কথা ছিল। কথাটাকে বলবে, তার জন্য আবার পারমিশনের কি দরকার? না, আসলে বিষয়টার সাথে বাবা জড়িত, এই জন্য। এই সিগারেটের জন্য ভাবি কম ঝগড়া করেছে তোমার সঙ্গে, কম বকাঝকা করেছে, তারপরে তুমি সিগারেটটা খাচ্ছো। দেখ, ইবাদত কিন্তু আমাদের এই প্রজেক্টের মেইন চালিকা শক্তি ছিল। বাবা, অর্ক ছেলেটাকে আমি তৈরি করছি,
আশা করছি এই প্রজেক্টে এবাদতের থেকে সে ভালো কিছু করবে। আমার কাছে কেন যেন মনে হয়েছে ওই যে রেজাউল আঙ্কেল, সে তোমার পূর্ব পরিচিত। তোর তো দেখি মাথায় শুধু আজগুবি চিন্তা। ওই রেজাউল সাহেবকে আমি কি করেছিল? শোনো মেয়ে, আমি অনেক সহ্য করেছি আর না, এবার তুমি তোমার একটা পথ বেছে নাও। আন্টি, আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারছি না। আমি কি আমার